এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। কথাটা বলে আরহাম চৌধুরী সেখান থেকে উঠে গিয়ে বারান্দায় এসে দাঁড়ালেন। তিনি তার স্ত্রীর সামনে এই বিষয় নিয়ে কোনো প্রকার আলোচনা করতেই চান না। এমনিতেই উনি ছোট ছেলে বলতে অজ্ঞান, তার উপর আবার যদি শোনে এসব, তাহলে যে তার অবস্থা কি হবে সেটা আন্দাজের বাইরে। নির্ভীক বুঝতে পারলো যে তার বাবা এবার তাকে গুরুত্বপূর্ণ কিছু বলবে। রান্নাটা নির্ভয়কে সামলাতে বলে সে তার রুমে এসে দরজাটা বন্ধ করে বিছানায় বসল। হ্যাঁ আব্বু বলো, কোনো সমস্যা হয়েছে কি? আরাম চৌধুরীর কণ্ঠটা এবার একটু গম্ভীর শোনালো। সাইফুল সাইফুল মির্জাকে তো তুমি চেনো, ও উৎসব মির্জার বাবা। হ্যাঁ আব্বু আমি চিনতে পেরেছি, কিন্তু হঠাৎ ওনার কথা উঠছে কেন? দেখো নির্ভীক, সাইফুল মির্জার সাথে যেমন আমার শত্রুতা আছে, তেমনই ওর ছেলের সাথে তোমার শত্রুতা আছে। কিন্তু ব্যাপারটা হলো, ওই সাইফুল মির্জার নজর এবার তোমার ওপর পড়েছে। ও নিজের আর নিজের ছেলের প্রতিশোধ নিতে উঠে পড়ে লেগেছে। তোমাকে বলা হয়নি যে ওই সাইফুল মির্জা আমার ওপর একটা অ্যাটাকও করিয়েছে? কি বলছো আব্বু, তুমি আমাকে জানাওনি কেন? তুমি ঠিক আছো তো? ব্যস্ত হও না নির্ভীক, আমি ঠিক আছি। এগুলো ছোটোখাটো ব্যাপার। ওই সাইফুল এখনো আমাকে মানার ক্ষমতা হয়নি। তোমার আব্বু এতটাও দুর্বল না। আরাম চৌধুরীর কথা শুনে ফোনের এপাশ থেকে নির্ভীক হাসলো। সে নিজেও খুব ভালো করেই তার বাবার কথাটা জানে। রাজনীতির যত বড় বড় চাল সবটা তো তার বাবার কাছ থেকেই শেখা। জানি আব্বু, ওরা কি আমাকে নিয়েও কোনো ষড়যন্ত্র করছে? খবর তো তেমনটাই পেয়েছি। সাইফুল এখন ওর ছেলেকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। যে করেই হোক, এখন ওরা তোমাকে ছাত্র ইউনিয়নের সভাপতির পদ থেকে সরাতে চাইবে। ওরা কিন্তু ভুল ঠিক কিছু বিচার করে না, তাই তুমি একটু সাবধানে থেকো। নির্ভীক একটা বাঁকা হাসি দিয়ে আরাম চৌধুরীকে বলল। চিন্তা করো না আব্বু, আমি তো তোমারই ছেলে। একবার যখন আমি সভাপতির পদটা পেয়েছি, তখন সেখান থেকে আমাকে সরানোটা ওদের ক্ষমতার বাইরে। ওরা যদি নিজ ইচ্ছেতে সিংহের ডেরায় ঢুকে, তাহলে তো আর আমার কিছু করার নেই। ঢুকার ইচ্ছেটা ওদের নিজস্ব হলেও সেখান থেকে বেরোতে পারবে কি না সেটা হবে আমার সিদ্ধান্ত। ওদেরকে ওদের মতো করে চলতে দাও আব্বু। ওই উৎসব মির্জা খুব ভালো করেই জানে যে আমার ক্ষমতা কতটুকু, আর আমি ওকে যতটুকু চিনি, কারো কথা শুনে চলা ওর ধাঁচে নেই। সেটা ওর বাপ হলেও না। তাই তুমি সাইফুল মির্জাকে নিয়ে ভেবো না, ওই দিকটা তুমি সামাল দাও। আর উৎসবের দিকটা আমি দেখে নিচ্ছি। বেশি বাড়াবাড়ি করলে আজ পর্যন্ত কেউ নির্ভীক চৌধুরীর যে রূপটা দেখেনি, সেই রূপটা এবার এই উৎসব মির্জা দেখবে। আরাম চৌধুরী হাসলেন। তার ছেলের দক্ষতা আর বুদ্ধিমত্তার জন্য তার গর্ব হয়। এত অল্প বয়সে তার ছেলে রাজনীতির মতো জটিল একটা ব্যাপার যতটা সহজ বুঝতে পারে, তিনিও নিজেও হয়তো সেটা বুঝতে পারতেন না। কিন্তু তাও ভয় তো একটা থেকেই যায়। সবকিছুর আগে তো তিনি একজন বাবা। নিজের ছেলের বিপদের সংবাদ পেয়ে তো আর চুপ থাকতে পারবেন না। ছেলের সামনে তিনি নিজের সেই দুর্বলতার কিছুতেই প্রকাশ করতে চান না। না হলে তার ছেলেটা যদি দুর্বল হয়ে পড়ে, তবু একজন বাবা হিসেবে ছেলেকে সাবধান করা তার কর্তব্য। আমি জানি নির্ভীক, কিন্তু তাও বলবো যে সাবধানে থেকো। আমি কিন্তু নিজে তোমার উৎসাহ দেখে তোমাকে রাজনীতিতে এনেছি। এই নিয়ে তোমার মায়ের সাথেও আমার কত ঝামেলা, কিন্তু শুধু তোমার ইচ্ছে ছিল বলেই আমি তোমাকে সমর্থন করেছি। কারণ আমি তোমার মাঝে সেই ক্ষমতাটা দেখেছি। তোমার ভাইয়ের মাঝে আমি সেটা দেখিনি বলেই ওকে কখনো আমি রাজনীতিতে আসার কথা বলিনি। আর ও না নিজে থেকে কখনো আসতে চেয়েছে। তোমরা দুই ভাই আমার প্রাণ বাবা। সব কিছু আগে তুমি আমার সন্তান আর আমি তোমার বাবা। দেখো, কখনো যেন আমার তোমাকে রাজনীতিতে আনার ব্যাপারটা নিয়ে আফসোস করতে না হয়। আমাকে তোমার মায়ের চোখে অপরাধী বানিও না। তুমি চিন্তা করো না, যতদিন তোমার বাবা আছে সে তোমাকে সমর্থন করে যাবে। তুমি তোমার মতো করে শত্রুর মোকাবেলা করো, আর আমি তো তোমার পিছনে আছি। ওই সাইফুল মির্জা তোমার ওপর আঘাত করার আগে আমার থেকে বাঁচতে হবে। আমি জানি যে আমার ছেলে কখনো কোনো অন্যায় করবে না।
তোমার বাবার সম্মান হানি হয় এমন কোনো কাজও তুমি করবে না। ভালো থেকো বাবা, রাখছি। আরাম চৌধুরী ফোনটা রেখে দিতেই নির্ভীক বিছানায় গা এলিয়ে দিল। শরীরটা তার ভোজ্য ক্লান্ত লাগছে। সারাদিন এই রাজনৈতিক বিষয় নিয়ে দৌড়াদৌড়ি, তারপর আবার পড়াশোনা, সবকিছু সামলাতে গিয়ে নিজের শরীরের দিকে তার খেয়াল দেওয়া হয় না। মাঝে মাঝে খুব ইচ্ছে করে মায়ের কোলে মাথা রেখে শান্তিতে ঘুমাতে, সব চিন্তা দুশ্চিন্তা মাথা থেকে বের করে দিতে, কিন্তু সেসব আর সম্ভব না। যে একবার রাজনীতিতে জড়িয়েছে তার জীবনে শান্তি আর মাথা থেকে দুশ্চিন্তা বের করা কোনোটাই সম্ভব না। রাজনীতির প্রতি অনেক আগে থেকে টান তৈরি হয়েছিল নির্ভীকের, সেটা অবশ্য তার বাবাকে দেখে। নির্ভীকের রাজনীতিতে জড়ানো ওর মা কখনোই পছন্দ করতেন না। এই রাজনীতির জন্য তার স্বামীকে কতবার বিপদের মধ্যে পড়তে হয়েছে তার হিসেব নেই। তিনি মা হয়ে কিভাবে ছেলেকে আবার সেই একই পথে পাঠাবেন? মায়ের সমর্থন না পেলেও প্রথম থেকে বাবার পুরোপুরি সমর্থন পেয়েছে নির্ভীক। সে যে আগাগোড়ে পুরোটাই তার বাবা আরহাম চৌধুরীর মতো হয়েছে। নির্ভীকের বড় ভাই নাহিদ আবার সম্পূর্ণ ওর বিপরীত। তার কাছে রাজনীতিতে জড়ানো মানেই আগ বাড়িয়ে জীবনে বিপদ ডেকে আনা। কোনোদিনই তার রাজনীতিতে আগ্রহ ছিল না। নির্ভীককেও প্রথম সে মানাই করেছিল যেন রাজনীতিতে না জড়ায়, কিন্তু ধীরে ধীরে যখন বুঝলো সে ওকে ওইখান থেকে সরানো অসম্ভব, তখন সেও আর ওকে কিছু বলো না। এখন নাহিদ সবেমাত্র ভার্সিটি পড়া শেষ করেছে। তার আবার ব্যবসা খুব পছন্দ। আরহাম চৌধুরী এই ব্যবসাতে সে যোগ দিয়েছে। নতুন বলে এখনো সব দায়িত্ব আরহাম চৌধুরী নাহিদকে দেয়নি। ধীরে ধীরে শিখে গেলে তখন পুরো দায়িত্বটা বড় ছেলের ওপর দিয়ে দেবে। তার নিজের দুই ছেলেকে নিয়েই প্রচন্ড গর্ববোধ হয়। এক ছেলে যেমন তার ব্যবসা সামলাতে ইচ্ছুক, তেমনি আরেক ছেলে ভবিষ্যতে তার রাজনীতির দিকটা সামলাতে ইচ্ছুক। দুই ছেলে দুই দিক সামলাবে। ভার্সিটির মাঠে বসে আড্ডা দিচ্ছিল নির্ভীক, নির্ভয়, বায়াজিৎ আর মাহিন। বাকি তিনজনের দেখা এখনো পাওয়া যায়নি। ভার্সিটিতে ঢুকে প্রভা তার কাঙ্ক্ষিত মানুষটিকে খুঁজতে লাগলো। বেশি খুঁজতে হলো না তাকে, কেননা নির্ভীকরা সামনের দিকে বসেছিল। নির্ভীককে দেখে প্রভার মুখে হাসি ফুটে উঠল। সে সহসাই সেই দিকে এগিয়ে গিয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন বড় ভাই? নির্ভীক বেশ অনেকক্ষণ আগেই প্রভাকে দেখেছে, কিন্তু ভাবেনি যে প্রভা ওদের এদিকেই আসবে। নির্ভীক সহ বাকি তিনজনই প্রভার দিকে তাকালো। নির্ভীকও সাহসে সালামের জবাব দিল। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। প্রভা নির্ভয়ের দিকে তাকাতে নির্ভয় বুঝতে পারলো যে এবার প্রভা তাকে বলবে যে নির্ভয় কেউ সালাম দিয়েছে। তাই প্রভা কিছু বলার আগে নির্ভয় বলল। নির্ভয় ওয়ালাইকুম আসসালাম ছোট আপু, আমি জানি যে তুমি আমাদেরকেও সালাম দিয়েছো। তারপর মহিন আর বায়োজিৎকে বলল, এই সালামের উত্তর দেওয়া অবাজিব, জানিস না? উত্তর দে। নির্ভয়ের কথা শুনে দুজনই উত্তর দিল। প্রভা এবার কি বলবে আর খুঁজে পাচ্ছে না। সে তো কোনো কাজে নির্ভীকদের কাছে আসেনি, সে তো এসেছিল নির্ভীকের সাথে কথা বলার জন্য। প্রভাকে চুপ করে থাকতে দেখে নির্ভয় বলে উঠল, কি হলো ছোট আপু, চুপ করে আছো যে? আমরা জানি যে তুমি তোমার বড় ভাইয়ের সাথে কথা বলতে এসেছো, তো কথা বলছো না কেন? নির্ভয়ের কথা শুনে মহিন আর বায়াজিৎ মুখ টিপে হাসলেও নির্ভীক মুখে হালকা রাগী ভাব এনে নির্ভয়ের দিকে তাকালো। সাথে সাথে নির্ভয় চোখ। কিছু বলবে প্রভা? নির্ভীকের প্রশ্ন শুনে প্রভা কি উত্তর দিবে খুঁজে পাচ্ছে না, আমতা আমতা করে বলল, আসলে বড় ভাই, আমি বলছিলাম যে আসলে হয়েছেটা কি, মানে আসলে তুমি কি আমাকে বলতে ভয় পাচ্ছ? প্রভা মুখ তুলে বলল, না না, ভয় পাচ্ছি না। আপনাকে দেখে আবার ভয় লাগে নাকি? প্রভার কথা শুনে নির্ভয় আবারও বলে উঠল, কি বলছো ছোট আপু? ওই বজ্জাতের মুখ দেখে তোমার ভয় লাগে না? তোমার মুখেই তো এটা প্রথম শুনলাম। আপনি ওনাকে বজ্জাত বললেন কেন ভাইয়া? প্রভা খানিকটা দুঃখী গলায় নির্ভয়কে প্রশ্নটা করলো। নির্ভয়কে সে কথার উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে নির্ভীক প্রভাকে বলল। তুমি কি যেন বলবে বলেছিলে? নির্ভীকের প্রশ্ন শুনে প্রভা আবার চিন্তা পড়ে গেল। অনেক খুঁজে এসে একটা প্রশ্ন বের করলো। আসলে বড় ভাই, আমার কিছু বই কেনা লাগতো, তো এখানে বই কোথায় পাওয়া যায় সেটা একটু বলবেন প্লিজ। প্রভার প্রশ্ন শুনে নির্ভীক কোথায় বই পাওয়া যায় সেই ঠিকানাটা বলে প্রভাকে জিজ্ঞেস করলো। তুমি কি এখানকার নও? না বড় ভাই, আমি এখানকার না। আমি তো এখানকার ভার্সিটিতে চান্স পেয়েছি বলে পড়তে এসেছি। ও, তাহলে তোমার বাড়ি কোথায়? প্রভা উত্তরটা দেবে তার আগেই সেখানে আগমন ঘটল নির্ভীকের বাকি তিন বন্ধু শাফিক, সাদাত আর শামীমের। প্রভা শামীমকে দেখে আবারও কালকের ঘটনা মনে পড়ে গেল। তার এখন আর এখানে দাঁড়াতে অস্বস্তি হচ্ছে।
প্রভা নির্ভীককে উদ্দেশ্য করে বলল। আমি এখন আসি বড় ভাই, আবার পরে দেখা হবে। নির্ভীক প্রভার দিকে তাকিয়ে দেখলো হঠাৎ করে মেয়েটা কেমন যেন গুটি সুটি হয়ে দাঁড়িয়ে আছে। দেখে বোঝা যাচ্ছে যে ওর এখানে দাঁড়িয়ে থাকতে অস্বস্তি হচ্ছে। নির্ভীক হয়তো বুঝতে পারলো প্রভার অস্বস্তির কারণ, তাই সেও হালকা এসে জবাব দিল। ঠিক আছে, যাও। প্রভা সেখান থেকে তাড়াহুড়ো করে ক্লাসে চলে আসলো। ক্লাসে এসে বসতেই তার পাশে কালকের দুটো মেয়ে এসে বসলো। প্রভা ওদের দিকে তাকাতে ওদের চোখ দেখেই বুঝতে পারলো যে ওরা প্রভাকে কিছু জিজ্ঞেস করতে চেয়েছে। চোখে মুখে তাদের উৎসাহ উপচে পড়ছে যেন। তোমরা কি আমাকে কিছু বলবে? ওরা দুজনই যেন এই প্রশ্নটাই অপেক্ষা করছিল। প্রভার কথাটা বলতে দেরি হলেও ওদের জিজ্ঞেস করতে দেরি হলো না। তুমি আসলে কে বলো তো? ওদের প্রশ্ন শুনে প্রভা ভ্যাবাচেকা খেয়ে গেল। এইটা আবার কোনো প্রশ্ন হতে পারে? সে তো কালকে তার পরিচয় দিল, এখন আবার সে কে এটা জিজ্ঞেস করার মানেটা কি? প্রভা বিরক্তিমাখা কণ্ঠে বলল। আমি কে মানে? আমি মেয়েগুলো দুই দিকে মাথা নাড়িয়ে প্রভাকে বোঝাতে চাইলো যে তারা এটা বোঝাতে চায়নি যে প্রভার নাম কি। তারা অন্য কারে প্রভাকে প্রশ্ন করেছিল। আরে না, আমরা তো জানি তোমার নাম প্রভা। ওদের কথা শুনে প্রভা আরো বিরক্ত হলো। যখন জানে যে ওর নাম প্রভা, তাহলে আবার ঢং করে জিজ্ঞেস করে কি আছে। যখন জানোই যে আমার নাম প্রভা, তাহলে আবার জিজ্ঞেস করছো কেন আমি কে? আরে না, আমরা সেটা বলতে চাইনি। আসলে আমরা বলেছিলাম যে তুমি নির্ভীক ভাইয়ের কে হও বলো তো। না মানে কালকে দেখলাম উস্তাব ভাইয়ের সাথে কথা বলছো, আজকে আবার দেখলাম নির্ভীক ভাইয়ের সাথে কথা বলছো। আসলে ওনারা তো আমাদের কারোর সাথেই কথা বলে না। উস্তাব ভাই তাও দেখা হলে একটু হাসে, কিন্তু নির্ভীক ভাই সে তো বাবা আমাদের যেন চোখেই দেখতে পায় না। তাই জিজ্ঞাসা করছিলাম যে তুমি কি এমন করেছো যে ওনারা দুজনেই তোমার সাথে কথা বলছে। প্রভা এবার বুঝতে পারলো ব্যাপারটা। মেয়েগুলো তাকে নিশ্চয় নির্ভীকের সাথে কথা বলতে দেখেছে, তাই এখন ভাবছে যে সে নির্ভীকের কেউ হয়। ঠিক যেমন কালকে উৎসবের সাথে কথা বলেছিল বলে ভেবেছিল যে ও নিশ্চয় উৎসবের কেউ হয়। সাথে ওরা যে প্রভাকে ঠেস দিয়ে কথা বলছে প্রভার, সেটা বুঝতে বাকি রইল না। কিন্তু প্রভার এবার রাগ হলো। সে উৎসব বা নির্ভীকের নানি হোক আর দাদি হোক, মা হোক বা খালা হোক, না বোন হোক, তাদের এদের এত মাথা ব্যথা কেন? আচ্ছা তোমরা একটা কথা বলো তো, তোমরা কি ভার্সিটিতে আসার পর থেকে আমি কার সাথে কথা বলছি সেটাই দেখতে থাকো, নাকি আমার পেছনে গোয়েন্দাগিরি করার জন্য তোমাদেরকে কেউ লাগিয়েছে? আমি উৎসব ভাইয়ার সাথে কথা বলি না, নির্ভীক ভাইয়ের সাথে কথা বলি, তাতে তোমাদের এত মাথা ব্যথা কেন? আর ওনারা কেন আমার সাথে কথা বলেন সেটা তো ওনারাই ভালো বলতে পারবেন, রাইট? আর তোমাদের সাথে কেন কথা বলে না সেটাও নিশ্চয়ই ওনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে তোমরা যদি চাও আমি ওনাদের তোমাদের কথা বলতে পারি যে আমার দুজন সহপাঠী আপনাদের সাথে কথা বলতে না পারার শোকে পাথর হয়ে যাচ্ছে। দয়া করে ওদের সাথে একটু কথা বলুন, বলে ওদেরকে পুনরায় পাথর থেকে মানুষ বানিয়ে দিন। কথাগুলো বলে প্রভা সিট থেকে উঠে গিয়ে অন্য একটা সিটে গিয়ে বসলো। এইদিকে মেয়েগুলোর ইচ্ছে করছে প্রভাকে ঠাটি দুটো চল লাগাতে, নয়তো টেনে প্রভার চুল ছিঁড়ত, কিন্তু তারা এটা করতে পারবে না। যে তাদেরকে খবর নেওয়ার জন্য পাঠিয়েছিল তাকে গিয়ে জানাতে হবে পুরো ব্যাপারটা। মেয়েগুলো প্রভার দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিয়ে মনে মনে ভাবল, একবার শুধু মনি আপুকে বলি, তারপর দেখবো তোমার এত দিস কোথায় থাকে। আজকে টানা দুটো ক্লাস করেই রুম থেকে বেরিয়ে পড়ল প্রভা। তৃতীয় ক্লাসটা তার আর করতে ইচ্ছে করছে না। গন্তব্য এখন ক্যান্টিন। সিঁড়ি দিয়ে নেমে দোতলায় তাকাতেই আসতে প্রভা দেখলো দোতলার সিঁড়িতে কয়েকজন মেয়ে দাঁড়িয়ে আছে, হাতে আবার স্টিলের স্কেল নেওয়া। প্রভা ওদেরকে তেমন কোনো পাতা দিল না, ভাবলো হয়তো বন্ধুরা মিলে গল্প করছে। প্রভা নেমে যেতে ধরলে একটা মেয়ে তাকে পেছন থেকে নাম ধরে ডাক দিল। ডাকটা শুনে প্রভা থেমে গেল, পেছন ঘুরে বলল, আমাকে কে ডাকলেন? ও আচ্ছা। রেলিং এ হালান দিয়ে দাঁড়ানো একটা মেয়ে প্রভার দিকে তাকিয়ে বলল, আমি ডেকেছি তোমায়। আচ্ছা কিছু বলবেন? এটা পরনে জিন্স আর টপস, স্কার্ফ জাতীয় কিছুর সাথে পরেনি। মেয়েটা চুইংগাম চিবাতে বলল, নাম কি? এই তো একটু আগেই আপনি আমার নাম ধরে ডাকলেন, এর মধ্যে ভুলেও গেলেন? প্রভার কথা শুনে পাশ থেকে একটা মেয়ে ধপকে বলে উঠল, এই মেয়ে, অতিরিক্ত কথা বলো না।
মুন্নি যেটা জিজ্ঞেস করছে তার উত্তর দাও। প্রভা জিজ্ঞাসু গলায় প্রশ্ন করলো। মুন্নিকে যে মেয়েটা প্রভাকে তার নাম জিজ্ঞেস করেছিল সে বলল। প্রভা আমার নাম মুন্নি। তুমি কিন্তু এখনো তোমার নামটা আমাকে বলনি। বুঝতে পারলো যে এরা উত্তর না নিয়ে ছাড়বে না, সেও তাই আর বেশি কথা বাড়লো না, নামই তো জানতে চেয়েছে। প্রভা আমার নাম অনুপ্রভা শিকদার। কোন ডিপার্টমেন্ট? ইংলিশ। বাড়ি কোথায়? ঢাকা। বাবা কি করে? ব্যবসা। আমাকে চেনো? দরকার নেই তো। কথাটা বলার সাথে সাথেই পাশের মেয়েটা আবারও ধমক দিয়ে বলে উঠলো। আবার অতিরিক্ত কথা বলছো? সিনিয়রদের সাথে পাঙ্গা নিও না, আর ওকে আপু বলে ডাকো। এবার মুন্নি সোজা হয়ে দাঁড়িয়ে প্রভার দিকে তাকে গম্ভীর কণ্ঠে প্রভাকে জিজ্ঞেস করলো। নির্ভীকের পিছনে কেন ঘুরো? হঠাৎ এই প্রশ্ন শুনে প্রভা একটু অবাক হলো। পুরো ভার্সিটির কি একই প্রশ্ন? এটাই? আমি তো পেছনে ঘুরি না আপু, আসলামই 2 দিন হলো, পেছনে ঘোরার সময় পেলাম কই? আমারও তো প্রশ্ন সেটাই। 2 দিন হলো এসেই তো কেন উঠছো? শুনো, প্রথম এবং শেষবারের মতো তোমাকে সাবধান করছি, নির্ভীকের থেকে দূরে থাকবে, ওর সাথে কথা বলবে না। কিন্তু কেন কথা বলবো না আপু? মুন্নি ফ্রুকুচকে প্রভার দিকে তাকে বলে। কারণ আমি মানা করছি তাই। ও তোমার বা অন্য কোনো মেয়ের সাথে কথা বলুক, সেটা আমি চাই না। সেটাই তো আমি জানতে চাইছি আপু, আপনি কেন চান না? মানে আমি কার সাথে কথা বলবো না বলবো সেটা তো আপনি ঠিক করে দেবেন না, রাইট? প্রভা এই কথাটা বলার সাথে সাথে পাশ থেকে একটা মেয়ে স্টিলের স্কেল দিয়ে জোরে প্রভার হাতে একটা বাড়ি দেয়। প্রভা ব্যথায় শব্দ করে ওঠে। মেয়েটা খুব জোরে আঘাত করেছে প্রভাকে। প্রভা এবার রাগী কণ্ঠে বলল, আপনার আমার গায়ে হাত তোলার সাহস হয় কিভাবে? মুন্নি এবার প্রভার কাছে এগিয়ে এসে এক হাতে শক্ত করে প্রভার চোয়াল চেপে ধরে ঝাঁঝালো গলায় বলল, সাহসে তো এখনো কিছু দেখায়নি, ভালোভাবে বোঝালাম, তোর কানে কথা গেল না। এখনো সময় আছে, যা বলছি চুপচাপ মেনে নে, না হলে তোর কি অবস্থা করব তুই ভাবতেও পারছিস না। আর খবরদার, এ ব্যাপারে যদি নির্ভীককে কিছু বলেছিস। মুন্নি এত জোরে প্রভার চোয়াল চেপে ধরেছে মনে হচ্ছে ওর গালে মুন্নির নখ বসে যাচ্ছে। প্রভা বুঝতে পারছে যে এখানে থাকা মানে বিপদ, এরা ঠিক সুবিধার না। এখন মাথা গরম করলে চলবে না, তাকে ঠান্ডা মাথায় সবটা করতে হবে। প্রভা হাত সরানোর জন্য ইশারা করতে মুন্নি আরো জোরে চেপে ধরলো। প্রভা এবার ইশারায় সেই রাজি বুঝালো। মুন্নি ওকে ধাক্কা দিয়ে ছেড়ে দেয়। প্রভা কোনো মতে নিজেকে সামলাতে সিঁড়ি আঁকড়ে ধরে। মুন্নি আবারও আগের স্টাইলে রেলিং এ হেলান দিয়ে দাঁড়ালো। প্রভা ওর থেকে 2 সিঁড়ি নিচে দাঁড়িয়ে আছে। মুন্নির পাশের মেয়েটা প্রভাকে ব্যঙ্গ করে বলল, কি বেরিয়ে গেলো তো শব্দম? এখন বলো, আর কথা বলবি নির্ভীকের সাথে? প্রভা মনে মনে বলল, কথা তো আমি বলবোই, আর তোদের সব কটার কি অবস্থা করি সেটাও তোরা দেখ। প্রভা হঠাৎ করে মুন্নির পেছনে হাত দিয়ে দেখিয়ে নির্ভীক ভাই বলে চিৎকার করে ওঠে। এদিকে নির্ভীকের নাম শুনে মুন্নি এক প্রকার লাফ মেরে ঠিক হয়ে দাঁড়িয়ে পেছনে তাকিয়ে দেখে কেউই নেই। সে সামনে তাকে যেন না প্রভাকে ধমকাতে যাবে, সে সামনে তাকে যেই না প্রভাকে ধমকাতে যাবে অমনি দেখে প্রভা সেখানে নেই। মুন্নি ওর সঙ্গী সাথীদের কে প্রভাকে ধরে আনতে বলে, নিজেও ওদের পেছন পেছন ছুট লাগায়। এদিকে প্রভা এক ছুটে নিচে চলে আসে। তার এখন নির্ভীককে দরকার, কিন্তু কোথায় খুঁজবে এখন? তার পাশ দিয়ে যাওয়া একটা ছেলেকে নির্ভীকের ব্যাপারে জিজ্ঞেস করতে সে বলল নির্ভীক নাকি ভার্সিটির পেছনের দিকটা আছে। প্রভা আগে পিছে কিছু না ভেবে ভার্সিটির পেছন দিকে দৌড় লাগালো। ভার্সিটির পেছন দিকটা এসে এইদিক ওদিক তাকিয়ে প্রভা নির্ভীককে খুঁজতে লাগলো। যেই না নির্ভীককে দেখতে পেল অমনি বড় ভাই বলে জোরে একটা ডাক দিয়ে নির্ভীকের দিকে ছুটে গেল। এইদিকে হঠাৎ এমন ডাক পেয়ে নির্ভীক বাইকে বসা থেকে উঠে দাঁড়ায়। পেছনে তাকিয়ে দেখে প্রভা ওর দিকে ছুটে আসছে। পাশ থেকে ওর সব বন্ধুরা বলে ওঠে, কি রে ভাই, এভাবে ছুটছে কেন? তোর নাম বলে? নির্ভীক সেই দিকে তাকে বিরক্তিমাখা কণ্ঠে বলল। সেটা আমি কি করে জানবো? এতক্ষণে প্রভা ওদের কাছে চলে এসেছে। প্রভা হাঁপাতে হাঁপাতে বল, নির্ভীক আপনাকে আমি সে কখন থেকে খুঁজছি, আমি খুব বড় বিপদে পড়েছি বড় ভাই। উদ্বিগ্ন গলায় বলল। তুমি আগে শান্ত হও, তারপর খুলে বলো যে কি হয়েছে। নির্ভীক নির্ভয়ের কাছ থেকে পানির বোতলটা নিয়ে প্রভাকে খেতে বলল। পানিটা খাওয়ার পর প্রভা একটু শান্ত হলো। কি হয়েছে প্রভা, এখন বলো। প্রভা নির্ভীকের দিকে তাকে কাঁদো কাঁদো গলায় বলল, ওরা আমাকে মেরেছে বড় ভাই। কি?
কে মেরেছে তোমাকে আর কেনই বা মেরেছে? এবার কেঁদে ফেলল। হাতের যে জায়গাটায় মেরেছিল সে জায়গাটা একটু কেটে গেছে, লালু হয়ে উঠেছে, আবারও গালটাও ভীষণ জ্বলছে। আমার হাতে স্টিলের স্কেল দিয়ে মেরেছে বড় ভাই। আবার জানেন, আমার গলাও চেপে ধরেছিল। রাগেতে নির্ভীকের চোয়াল শক্ত হয়ে এলো। প্রভার গালে এখনো আঙুলের ছাপ বিদ্যমান, হাতটাও লাল হয়ে উঠেছে। তুমি চেনো ওদেরকে? নাম জানো? আমি তো চিনি না, কিন্তু যে আপুটা আমার গলা চেপে ধরেছিল তাকে পাশের আপুগুলো মুন্নি বলে ডাকছিল। মুন্নি